মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তদন্তের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যাটর্নি জেনারেল। পদত্যাগের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। সিরিয়া না ছাড়লে তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি দামেস্কের। কোনো অগ্রগতি ছাড়াই দেশের পথে জেনেভা শান্তি আলোচনা। এবং পশ্চিম মসুলের আরও কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরাকি বাহিনীর। আইএসের বিরুদ্ধে শহরটিতে রাসায়নিক হামলার অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জেফ সেশনস বলেন, প্রচলিত বিধান ও দলের অন্য নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সেশনসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি ডেমোক্র্যাট নেতারাও তাকে দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের বিচার মন্ত্রণালয়ের সামনে বৃহস্পতিবার কয়েকশো মানুষ অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। ডেমোক্র্যাট পার্টির একটি পরামর্শক দল এই বিক্ষোভের আয়োজন করে এবং তারা দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। এর আগে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠায় তদন্ত থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। বিচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। গত বছর জুলাই ও সেপ্টেম্বরে নির্বাচনী প্রচার চলাকালে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে জেফ সেশনস 2 দফা বৈঠক করেন। তবে 10 জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের পদে সেশনসের মনোনয়ন চূড়ান্ত হওয়ার শুনানিতে তিনি এই সাক্ষাতের বিষয়টি গোপন রাখেন। পরে ওয়াশিংটন পোস্ট সেই তথ্য ফাঁস করে দিলে তোপের মুখে পড়েন সেশনস। পরে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় এর তদন্ত শুরু করে। নির্বাচন প্রসঙ্গ নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো বৈঠক হয়নি দাবি তুলে সেশনস বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ট্রাম্পের প্রচার দলের সঙ্গে আমিও জড়িত ছিলাম, তাই এই তদন্তের স্বচ্ছতার স্বার্থে নিজের নাম প্রত্যাহার করে নেওয়াটাই সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত। বিচার বিভাগের বিধিমালাও তাই বলে। ওই রাষ্ট্রদূতের সঙ্গে আমার সাধারণ বিষয় নিয়ে আলাপ হয়েছে, যেমনটা অন্য দেশের রাষ্ট্রদূতের সঙ্গে হয়। তবে নির্বাচনী প্রচার অভিযানের কোনো বিষয় নিয়ে কথা হয়নি। সেশনসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ডেমোক্র্যাটরা শুরু থেকে তার পদত্যাগ দাবি করে আসলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সেশনসের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। সেশনস স্পষ্টভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে পারেননি উল্লেখ করে ট্রাম্প বলেন, তার পদত্যাগ করা উচিত হবে না। মার্কিন সিনেট 8 ফেব্রুয়ারি 70 বছর বয়সী সেশনসকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিচার মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেন। এর আগে 2 দশক তিনি আলাবামা অঙ্গরাজ্য থেকে মার্কিন কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এদিকে রুশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন গণমাধ্যম সিএনএন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সাক্ষাৎকার নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। সিএনএন এর বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের অভিযোগ এনে তিনি বলেন, এ ধরনের অভিযোগ তোলা ধৃষ্টতার পরিচয়। বৃহস্পতিবার জাখারোভার মস্কোয় সংবাদ সম্মেলন শেষে এ ধরনের অভিযোগ ধৃষ্টতার পরিচয়। সাঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইন্ডিয়ানার গভর্নরের দায়িত্ব পালনকালে সরকারি তথ্য সরবরাহে ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন। তবে এতে কোনো নীতির লঙ্ঘন হয়নি বলে জানিয়েছে ভাইস প্রেসিডেন্টের কার্যালয়। গত বছর পেন্সের ব্যক্তিগত ওই ইমেল অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হয়। বৃহস্পতিবার সেগুলো স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হয়। পেন্স 2013 থেকে গত জানুয়ারি পর্যন্ত ইন্ডিয়ানার গভর্নরের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবসা, রাজ্যের নিরাপত্তা, এফবিআই এর গ্রেফতারি পরোয়ানা জারি করা, সন্ত্রাসীদের তালিকা সংক্রান্ত বিভিন্ন তথ্য তার চিফ অব স্টাফ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে সরবরাহ করেন। তবে ইন্ডিয়ানার আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ইমেল ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনা ভিসা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় ভ্রমণের সুযোগ বাতিলের আহ্বান জানিয়েছেন ইইউ পার্লামেন্ট সদস্যরা। জোটের 5টি দেশের নাগরিকদের বিনা ভিসায় যুক্তরাষ্ট্র সফরের ওপর বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে পাল্টা এ ব্যবস্থা নেয়ার এই আহ্বান জানানো হলো। ইইউ সংসদের এক বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড এবং রোমানিয়ার নাগরিকরা বিনা ভিসায় আমেরিকায় ঢুকতে পারে না, অথচ মার্কিন নাগরিকরা বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়নে সফর করতে পারে। মার্কিন নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ইইউ দেশগুলোয় সফরের সুযোগ সাময়িকভাবে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে
নির্দেশনা দিয়েছেন তারা। এই নির্দেশনা 12 মাসের জন্য বহাল করতে ইউরোপীয় কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিব্বতের নারী ফুটবল দলের ভিসার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাসে একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভিসার আবেদন করা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্র ভ্রমণের যুক্তিযুক্ত কোনো কারণ দেখাতে পারেনি। নারী ফুটবল দলটির অধিকাংশ খেলোয়াড় শরণার্থী হিসেবে ভারতে বাস করছেন। তারা দিল্লির মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। বর্তমান মার্কিন প্রশাসন অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে কড়াকড়ি আরোপ করলেও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ভারত ও চীন নেই। তবে তিব্বতীরা যুক্তরাষ্ট্রে গেলে তারা সেখানে আশ্রয় চাইতে পারে এমন আশঙ্কা থেকে তাদের ভিসার আবেদন খারিজ করা হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান কিংবা চীন, ভারতীয় সেনাপ্রধানের আশঙ্কা। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে দামেস্ক তুর্কি বাহিনীর ওপর হামলার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সিরীয় প্রতিনিধি বাশার আল জাফরি। জেনেভার শান্তি আলোচনায় বৃহস্পতিবার 8ম দিন পেরোলেও প্রধান বিদ্রোহী গোষ্ঠী HNC সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রশ্নে আলোচনার অগ্রগতি প্রায় জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে সিরিয়ার প্রাচীন শহর পালমিরা বারবার IS এর হাতে চলে যাওয়া এবং সরকারি বাহিনীর তা পুনরুদ্ধারকে ইঁদুর বিড়াল খেলা বলে মন্তব্য করেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলা ও হিজবুল্লাহ যোদ্ধাদের সহায়তায় আইএসকে হটিয়ে ঐতিহাসিক পালমিরা শহর পুরোপুরি দখলে নেয় সিরীয় বাহিনী। পরে এক বিবৃতিতে সামরিক বাহিনী বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পালমিরা পুনর্দখলের জন্য আসাদ সরকারকে অভিনন্দন জানালেও একে কটাক্ষ করে ইঁদুর বিড়াল খেলা বলে মন্তব্য করেছে জেনেভায় আলোচনায় অংশ নেওয়া বিদ্রোহীরা। সরকার ও IS জঙ্গি উভয়ই সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করে তারা। পালমিরা IS মুক্ত হয় সরকারি বাহিনীকে অভিনন্দন। একই সঙ্গে IS যদি আবারও শহরটিকে দখলে নেয় আমরা তাদেরও অভিনন্দন জানাবো। পালমিরায় সরকারি বাহিনী ও IS এর দখল পুনর্দখল টম অ্যান্ড জেরি শো ছাড়া কিছুই নয়। সরকার রাজনৈতিক সাফল্য দেখানোর জন্য পালমিরাকে ব্যবহার করছে। এদিকে জেনেভার শান্তি আলোচনা প্রায় শেষ পর্যায়ে উপনীত হলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। বৃহস্পতিবার জাতিসংঘের মধ্যস্থতাকারী স্টাফান ডি মিস্তুরার সঙ্গে আলাদা বৈঠক করে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার আল জাফরি। গত আগস্ট থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালিয়ে তুরস্ক প্রতিবেশীর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। দামেস্কের অনুমতির তোয়াক্কা না করে আঙ্কারা প্রতিবেশী দেশটিতে সেনা পাঠানোয় সিরিয়াও পাল্টা হামলার অধিকার রাখে বলে জানান জাফরি। একই সঙ্গে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতাকে জেনেভায় আলোচনার টেবিলে আনার বিষয়টি প্রত্যাখ্যান করে সৌদি সমর্থিত প্রধান বিদ্রোহী দল HNC শান্তি আলোচনাকে প্রায় জিম্মি করেছে বলে অভিযোগ করেন তিনি। সৌদি আরবের স্বার্থ ও পরিকল্পনার কাছে জেনেভার শান্তি আলোচনার অগ্রগতি থমকে থাকতে পারে না। এবারের আলোচনা ব্যর্থ হলে এর জন্য প্রধান বিদ্রোহী গোষ্ঠী হাই নেগোসিয়েশন কমিটি দায়ী থাকবে। এদিকে সিরিয়ার আলবাবে তুর্কি সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না দেওয়া হলেও বৃহস্পতিবার তুরস্কের সেনাদের সরঞ্জামাদি সহ নিজেদের সীমানায় চলে যেতে দেখা গেছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে আরও একটি নৌবহর পাঠিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার বহরটি বসফরাস প্রণালী পাড়ি দেয় বলে জানায় গণমাধ্যম। ক্যালিবার ক্রুজ মিসাইলবাহী এই রুশ ফ্রিগেট ভূমধ্যসাগরে রাশিয়ার নির্মিত নৌ টহলের সঙ্গে যুক্ত হবে বলে জানান একজন কমান্ডার। এর আগে গত নভেম্বরেও সিরিয়ায় IS বিরোধী লড়াইয়ে যোগ দিতে ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী মোতায়েন করে মস্কো। IS এর বিরুদ্ধে মসুলে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ তুলেছে ইরাকি সামরিক বাহিনী। ইরাকি সেনাবাহিনীর একজন কমান্ডার জানান, সম্প্রতি নিয়ন্ত্রণে নেয়া পূর্ব মসুলে IS বিরোধী অভিযান চলাকালে আল মালিয়ান, নাবি ইউনুস এবং আল ফয়সালিয়ায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত ক্লোরিন গ্যাস ভর্তি রকেট হামলা চালায় IS। ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে স্থানীয় লোকজন অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে পশ্চিম মসুলের একের পর এক গ্রাম IS মুক্ত করে থালজা এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি যৌথ বাহিনী। তবে রাস্তায় পেতে রাখা বোমা ও চোরাগোপ্তা হামলার পাশাপাশি বেসামরিক লোকজনের নিরাপত্তার স্বার্থে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে তারা।
কিম জং ন্যাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক উত্তর কোরীয় নাগরিককে মুক্তি দিয়েছে মালয়েশিয়া। শিগগিরই তাকে দেশে ফেরত পাঠানো হবে বলে কর্তৃপক্ষের বরাতে জানায় গণমাধ্যম। রি জং সুল নামের ওই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়ায় শুক্রবার মালয়েশিয়া পুলিশ তাকে ছেড়ে দেয়। গত 13 ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে মারা যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম। মালয়েশিয়ার পুলিশ ময়নাতদন্ত শেষে জানায়, বিষাক্ত রাসায়নিক উপাদান ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে ন্যামকে হত্যা করা হয়েছে। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া জানিয়েছে, ন্যাম উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছিলেন। পিয়ংইয়ং এর দাবি, ন্যামের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তান ও ইয়েমেনের সীমান্তের কাছে পাকিস্তানের কুররাম এজেন্সিতে দুটি মোটরযান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় এখনো কিছু জানা যায়নি। ওই এলাকাটি তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি পাকিস্তানি যুক্তরাষ্ট্রের প্রথম ড্রোন হামলা। পাকিস্তান ও আফগানিস্তানে নিজেদের অবস্থান আরও জোরালো করার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন আইএস। এর ভিত্তিতে ওই এলাকাগুলোতে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তান ও আফগানিস্তান তালেবানের তৎপরতা সম্প্রতি বেড়েছে। ওই এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনা করছে আইএস। আইএসের অবস্থান শক্ত হলে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে কংগ্রেসে এক ভাষণে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে আফগানিস্তানে গেল 15 বছর ধরে মার্কিন সেনা মোতায়েন থাকার পরও সেই প্রসঙ্গে তেমন কিছু বলেননি তিনি। মার্কিন কমান্ডার জন নিকলসন বলেছেন, 2017 সালে আইএস নির্মূলে আফগানিস্তানে বেশ কয়েকটি অভিযান চালানো হতে পারে। The police and government compounds in the Naad Ali district have been surrounded by insurgents. যুদ্ধক্ষেত্রে চীন কিংবা পাকিস্তান ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওর এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সেনাপ্রধান বিপিন। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান বা এনবিসিআরভি হস্তান্তর করা হয়। পাশাপাশি এসব পরিস্থিতিতে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ সরঞ্জামও হস্তান্তর করা হয়। এর আগে সীমিত যুদ্ধে ভারতের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়ে আশঙ্কা করেছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মনোয়ার পারিকর। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, জীবন রক্ষা ও রাজস্ব অপচয় রোধে সেন্সর কার বাজারে আনছে যুক্তরাষ্ট্র। শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ইয়েমেনে জঙ্গিদের অবস্থানে প্রথমবারের মতো বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, বৃহস্পতিবার দেশটিতে আল কায়েদার বেশ কিছু অবস্থানে অন্তত 20 দফা ড্রোন ও জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবিয়ান, মধ্যাঞ্চলীয় আল বায়দা ও দক্ষিণাঞ্চলীয় সাবোয়া প্রদেশে এসব হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর একজন কমান্ডার জেফ দাভিস বলেন, এ হামলায় আল কায়েদার ব্যবহৃত ভারী অস্ত্রশস্ত্র ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে। কয়েকজন জঙ্গি নিহতের কথা বলা হলেও সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। ইয়েমেনি সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি। গত অক্টোবরে ইয়েমেনের ভূখণ্ড থেকে মার্কিন নৌবাহিনীর ওপর ছোড়া রকেটে বেশ কিছু হতাহতের ঘটনার পর গতকালই প্রথমবারের মতো দেশটিতে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা বিষয়ক কোঅর্ডিনেটর স্টিফেন ও ব্রায়ান। দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধের কারণে খাদ্য, জরুরি ওষুধ ও জ্বালানির চরম অভাব দেখা দিয়েছে বলে জানান তিনি। ব্রায়ান বলেন, জরুরি ভিত্তিতে দেশটির বেসামরিক নাগরিকদের মাঝে খাবার সরবরাহ করা না হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। ইয়েমেনে অন্তত 70 লাখ মানুষ খাদ্যাভাবে দিন পার করছেন বলে জানান জাতিসংঘের ওই কর্মকর্তা। দাতা সংস্থাগুলোকে এখনই তাদের মাঝে ত্রাণ সরবরাহের আহ্বান জানান তিনি। 2015 থেকে ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
ফিলিস্তিনের গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলের সেনাদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, জঙ্গি বিমান ও ট্যাঙ্কের সাহায্যে হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারে এ হামলা চালানো হয়। টহলরত ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানোর জবাবেই এ হামলা বলে গণমাধ্যমের খবরে বলা হয়। হামাসের পক্ষ থেকেও হামলার খবর নিশ্চিত করেছে। এর আগে গত সোমবারও রকেট হামলার অভিযোগ এনে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 4 বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়। সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী ও সোমালি সেনাবাহিনীর যৌথ অভিযানে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাবের প্রায় 60 সদস্য নিহত হয়েছে। আফ্রিকান জোটের শান্তিরক্ষী বাহিনী জানায়, বৃহস্পতিবার সোমালিয়ার বন্দরনগরী কিসমায়ো থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আফমাদো শহরে আল শাবাবের একটি ঘাঁটিতে বিমান ও গোলা হামলা চালায় তারা। এ সময় দুপক্ষের সংঘর্ষে প্রায় 60 জঙ্গি নিহত হয়। হামলায় জঙ্গিদের বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও দাবি করে সেনাবাহিনী। তবে সংঘর্ষে কোনো সেনা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কেনিয়ার সামরিক ঘাঁটিতে আল শাবাবের হামলায় অন্তত 9 সেনা নিহত হয়। জাতিসংঘ ফিলিপিন্সের মাদক বিরোধী অভিযানকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দেওয়ার পরপরই মাদক নির্মূলে আরও কঠোরতর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বৃহস্পতিবার জাতিসংঘের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা INBC তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, ফিলিপিন্স কর্তৃপক্ষ মাদক নির্মূলের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিনা বিচারে হত্যা করা আন্তর্জাতিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই দিনই দেশটির প্রেসিডেন্ট মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানান, হয় মাদক ব্যবসায়ীরা নির্মূল হবে, নয়তো প্রেসিডেন্ট নিজেই নির্মূল হবেন। এ সময় তার সরকারের মেয়াদে মাদকের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন দুতার্তে। I'm just waiting for the arrival of CISO to talk to him. And maybe, just maybe, in the full... মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে 2011 সালের বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার আহমেদ আবদেল কাউমি নামের এক বিচারক তাকে নির্দোষ বলে রায় দেন। 6 বছর ধরে দীর্ঘ শুনানি শেষে আদালতে এ রায়ে হোসনি মোবারককে একজন নিরপরাধ আসামি হিসেবে উল্লেখ করেন বিচারক। 2011 সালে ফেব্রুয়ারি মাসে মোবারকের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 800 মানুষ নিহত হয়। এসব হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে হোসনি মোবারককে আসামি করা হয়। 2012 সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। এরপর আপিল কোর্টে পুনরায় শুনানির আবেদন করেছিলেন তিনি। শরণার্থীদের প্রবেশ ঠেকাতে দ্বিতীয় দফা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে হাঙ্গেরি সরকার। ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনাকে উপেক্ষা করে সার্বিয়া সীমান্তে এ দেয়াল নির্মাণ শুরু হয়েছে। অবৈধভাবে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি হাঙ্গেরির। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত এ দেশটি বরাবরই শরণার্থী গ্রহণে অনীহা প্রকাশ করেছে। কিন্তু সিরিয়া যুদ্ধের হাত থেকে জীবন বাঁচাতে হাজার হাজার সিরীয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য হাঙ্গেরিকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে। শরণার্থীদের প্রবেশ ঠেকাতে 2015 সালে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে হাঙ্গেরি। গণধর্ষণের অভিযোগে 8 ইরাকিকে কারাদণ্ড দিয়েছেন অস্ট্রিয়ার একটি আদালত। গত বছর নববর্ষ উদযাপন অনুষ্ঠানে এক জার্মান নাগরিককে গণধর্ষণের অভিযোগে ওই বছরের শুরুতেই তাদের আটক করা হয়। অভিযুক্তদের 8 থেকে 13 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, অভিযুক্তরা একই পরিবারের সদস্য। 2015 সালে অভিবাসী হিসেবে অস্ট্রিয়ায় প্রবেশ করে তারা। বাদীপক্ষের আইনজীবী জানান, অস্ট্রিয়ায় আগত অভিবাসীদের জন্য এটি একটি সতর্কতা। হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির পরিবেশবাদী কর্মী বার্তা কেসেরেস এর হত্যার বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দাঙ্গা বাধে। এর আগে 2016 সালে আদিবাসী অধ্যুষিত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় কেসেরেসকে। এরপর দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, মূল হোতাকে রক্ষা করতে বিচারের নামে নাটকের আশ্রয় নিচ্ছে সরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী ফ্রান্সোয়া ফিওর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার তার প্যারিসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে একের পর এক ধাক্কা খাওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফিওর। তবে এই অপবাদের কারণে সাম্প্রতিক জরিপগুলোয় ফিওর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। রিপাবলিকান পার্টির এই প্রার্থী পার্লামেন্টের সদস্য থাকাকালীন পেনেলোপে ফিওকে নিজের সহযোগী হিসেবে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে, পেনেলোপে পার্লামেন্টে কোনো কাজ না করলেও তাকে কয়েক বছরের বেতন বাবদ পার্লামেন্ট তহবিল থেকে প্রায় $9 লাখ দেয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইএসের সহিংসতার ছবি পোস্ট করার জেরে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মেরিন লে পেনের বিষয়ে তদন্ত শুরু করতে সম্মতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের আইন বিষয়ক কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। বর্তমানে পার্লামেন্টের সদস্য হিসেবে এসব অভিযোগের তদন্ত থেকে অব্যাহতি পাওয়ার কথা ছিল ফরাসি ডানপন্থী এ নেতার। 2015 সালের ডিসেম্বরে এক সাংবাদিক তার প্রতিবেদনে লে পেনের দল ন্যাশনাল ফ্রন্ট ও চরমপন্থী আইএসের মধ্যে সাদৃশ্য দেখিয়েছিলেন। এর জবাবে আইএসের সহিংসতার 3টি ছবি টুইটারে পোস্ট করেন লে পেন, যেখানে মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরচ্ছেদের ছবিও ছিল। পার্লামেন্ট সদস্যদের স্বাভাবিক রীতি বিরুদ্ধ এমন কাজের অভিযোগে লে পেনের বিরুদ্ধে ফ্রান্সেও তদন্ত চলছে। এবারের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে জনসমর্থনে এগিয়ে রয়েছেন লে পেন। বর্তমানে খ্রিস্টান সবচেয়ে বড় ধর্ম হলেও 2070 সাল নাগাদ ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গবেষণায় দেখা যায়, 2010 সালের হিসাব অনুযায়ী বিশ্বে মুসলিম জনসংখ্যা 160 কোটি ও খ্রিস্টান 217 কোটি। 2010 সাল থেকে 2050 এই 30 বছরের মধ্যে মুসলমান ধর্মানুসারীর সংখ্যা বাড়বে 73%। ফলে মুসলিম জনসংখ্যা 160 কোটি থেকে বেড়ে প্রায় 276 কোটিতে দাঁড়াবে। আর খ্রিস্টান জনসংখ্যা বাড়বে 35%। এতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে 292 কোটিতে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2070 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী হবে মুসলিম। ইউক্রেনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় 8 শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছে অন্তত 20 খনি শ্রমিক। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের লবি এলাকায় একটি কয়লা খনিতে অন্তত 34 জন শ্রমিক 550 মিটার গভীরে কয়লা উত্তোলনের কাজ করছিল। এ সময় হঠাৎ করেই একটি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই 8 জন মারা যান। তাৎক্ষণিকভাবে আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়লা উত্তোলনে দুর্বল যন্ত্রাংশ ব্যবহারই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 38 জন। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে একটি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কারের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই 9 জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় একজন। বাসটিতে 2 চালক সহ 47 জন যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে স্থানীয় প্রশাসন। ভারতের হরিয়ানায় গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4 জন। সংবাদ মাধ্যম জানায়, হরিয়ানার নারায়ণগড় শহরের সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গাড়ির 7 যাত্রী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকও নিহত হন। ইতালির উত্তরাঞ্চলে তুষার ধসের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 5 জন। বৃহস্পতিবার কুরমাইউর শহরের বরফ বেষ্টিত ভালভেনি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ওই স্থানটি আইস স্কি এর জন্য বেশ সমাদৃত। সেখানকার একটি দুর্গম পথে স্কি করার সময় ওই বরফ ধস হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা ইতালি, জার্মানি ও বেলজিয়ামের নাগরিক বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ওই স্কি দলের সবাই ভিনদেশি হওয়ায় তারা সাহায্য চাইলেও সেটা সবার বুঝতে দেরি হয়। ফলে উদ্ধার কাজেও বিলম্ব হয়। জীবন রক্ষা ও রাজস্ব অপচয় রোধে এবার কেবল স্বয়ংক্রিয়ই নয়, সেন্সর কার বাণিজ্যিকভাবে বাজারে আনছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে কংগ্রেসে আইন প্রণয়নের কাজ চলছে। তবে অত্যাধুনিক এই গাড়ি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। যুক্তরাষ্ট্র থেকে টি.এম. মামুনের ছবিতে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নানা মডেল ও বাহারি ডিজাইনের প্রায় শতাধিক সেন্সর কার প্রদর্শনীর আয়োজন করা হয়। এই গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে তুষারপাতে পিচ্ছিল রাস্তা, কাদা খন্দকে ভরা রাস্তা, ব্রিজ, অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কার মতো বিষয়গুলো আগেই সতর্ক করবে চালককে, এমনকি থেমে যাবে নিজে থেকেই। যুক্তরাষ্ট্রের $3 লাখ কোটি এই অটো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, আর্থিক ক্ষতিরোধের বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। তবে এসব গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে এলে অভিবাসী সমাজে বেকারত্ব বাড়ানো সহ নানা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। দ্য কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রধান গ্যারি শিপিরো বলেন, এক্ষেত্রে মানুষের জীবন রক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বৈজ্ঞানিক উদ্ভাবন মানুষের জীবন বদলে দিচ্ছে। যানবাহন যেমন আমাদের জন্য জরুরি, তেমনি এর কারণে অনেকের মূল্যবান জীবনও চলে যাচ্ছে। তাই এমন উদ্ভাবন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মানুষ পড়াশোনায় যত এগিয়ে যাবে, বিজ্ঞান ও প্রযুক্তি তত এগিয়ে যাবে, তত বেশি কর্মসংস্থানও তৈরি হবে বলে আমি মনে করি। আর কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গল জানান, আইন প্রণয়নে জনগণের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হবে। প্রযুক্তির উন্নয়ন হলে অর্থনীতির উপর প্রভাব পড়বেই, সেই সঙ্গে প্রযুক্তির কিছু সুবিধাও রয়েছে। তবে অবশ্যই আমরা জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এক্ষেত্রে বেকারত্বের উপর কিভাবে প্রভাব ফেলছে, কিভাবে বেকারত্বের হার আরো কমানো যায়, সেটাকেও আমরা গুরুত্ব দেব। প্রযুক্তি প্রতিষ্ঠান হারম্যানের নির্বাহী পরিচালক দীনেশ পালোয়ালি জানান, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই গাড়ি ব্যবহারের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। বাংলাদেশ সহ ওই অঞ্চলের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এছাড়া দীর্ঘ যানজটের কারণে রাস্তাতেই অনেক সময় চলে যায়। এই প্রযুক্তির গাড়িগুলো যানজট দূরীকরণে ভূমিকা রাখবে। ঢাকা, মুম্বাই সহ এশিয়ার অনেক শহরে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। ওইসব শহরগুলোর প্রযুক্তিগত দিক থেকে আরো প্রস্তুতি নিতে হবে। নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, যুক্তরাষ্ট্রে এসব গাড়ি ব্যবহারে বছরে প্রায় 40,000 জীবন রক্ষা পাবে, আর রাজস্ব খরচ কমবে প্রায় $100 কোটি। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় বর্ণিল উৎসব রিও কার্নিভাল। এতে কমতি ছিল না আয়োজন ও উত্তেজনার। রিও কার্নিভালের পরিবেশনায় চ্যাম্পিয়ন হয়েছে দেশটির পোর্তেলা সাম্বা স্কুল। আর প্রতি বছরের মতো এবারও এই উৎসব উপভোগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় লাখো দর্শক। সাম্বা নাচ, উচ্ছ্বাস ও আনন্দে মাতোয়ারা ব্রাজিলবাসী। বার্ষিক কার্নিভাল উপলক্ষে আয়োজিত প্যারেডে হাজারো মানুষের রং বেরঙের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন এক অন্যরূপ ধারণ করে রিও ডি জেনিরো শহর। বিখ্যাত এই কার্নিভালে নজর কাড়া প্রদর্শনী উপভোগ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজির হয় 10 লাখেরও বেশি দর্শনার্থী। 700 মিটার চওড়া রাস্তায় প্যারেডে সকাল থেকেই ভিড় করে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা। পালক, রঙিন পোশাকে সাজে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ, যা এই কার্নিভালের অন্যতম বিশেষত্ব। সংকট বা দুঃখ যাই থাক না কেন, কার্নিভাল সব ভুলে উৎসব উপভোগ করার সময়। এই কার্নিভাল হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। আমি কার্নিভালের প্রতিটি দিনই উপভোগ করেছি। কার্নিভালে সাম্বা নাচের পাশাপাশি প্রদর্শন করা হয় বিভিন্ন উপাদান দিয়ে তৈরি নানা আকৃতির প্রাণী ও দৃশ্য। আয়োজকরা জানিয়েছেন, 5 দিন ব্যাপী চলা রিও কার্নিভালের পরিবেশনায় অংশ নেয় দেশটির 70টিরও বেশি সাম্বা স্কুল। এতে সব স্কুলকে পেছনে ফেলে 33 বছর পর চ্যাম্পিয়ন হয় পোর্তেলা সাম্বা স্কুল। পরিবেশ সচেতনতা ফুটিয়ে তুলতে 2015 সালে ঘটে যাওয়া একটি নদী দুর্ঘটনার দৃশ্যপট রূপায়ণ করে জয়ের মুকুট ছিনিয়ে নেয় তারা। আমি খুশিতে আত্মহারা। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি আর দলের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছি, যার ফল আজ আমাদের এই জয়। এই প্রাপ্তির জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। 1723 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রিও কার্নিভাল। এরপর থেকেই ধীরে ধীরে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বলা হয়ে থাকে এটি বেস্ট শো ইন দ্য আর্থ বা পৃথিবীর সেরা প্রদর্শনী, যা বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বেশি আয়েরও অন্যতম উৎস। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তদন্তের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যাটর্নি জেনারেল। পদত্যাগের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। সিরিয়া না ছাড়লে তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি দামেস্কের। কোনো অগ্রগতি ছাড়াই শেষের পথে জেনেভা শান্তি আলোচনা। এবং পশ্চিম মসুলের আরও কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরাকি বাহিনী। আইএসের বিরুদ্ধে শহরটিতে রাসায়নিক হামলার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।